একাত্তরকে পেছনে ফেলার প্রবণতা ও ইতিহাস বিকৃতি বলেছেন মির্জা ফখরুল। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান। রাজনৈতিক দলগুলোর সংস্কারের রূপরেখা ছাড়া কিভাবে নির্বাচনী রোডম্যাপ? প্রশ্ন রিজওয়ানার। বিপ্লব ফুলে চাঁদাবাজি সিন্ডিকেট তদবির বাণিজ্যের অভিযোগ সার্জিসের। রাজনৈতিক বিরোধিতাকে সন্ত্রাসবাদ বলে চালিয়েছে আওয়ামী লীগ সরকার। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন। অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র। বিডিআর সদস্যদের উল্টো করে ঝুলিয়ে নাকে গরম পানি ও ইলেকট্রিক শকে নির্যাতনের বর্ণনা। বিদ্রোহ নয়, শেখ হাসিনার ষড়যন্ত্রের শিকার তারা। প্রেম দ্রোহের কবি হেলাল হাফিজের প্রথম জানাজা কাল সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবে। শিল্পী পাপিয়া সারোয়ারকে বনানীতে দাফন। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। একাত্তরকে পেছনে ফেলার প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটিও একটি ইতিহাস বিকৃতি। পলাতক শেখ হাসিনা ক্ষমতা ফিরে পেতে ভারতে বসে থেকে ষড়যন্ত্র করছে, ঐক্য ধরে রেখে তা প্রতিহত করার আহ্বান জানান তিনি। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, রোডম্যাপ দিলে জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে, তখন কোনো ষড়যন্ত্রই কাজ করবে না। আহমেদ সারোয়ারের রিপোর্ট। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শুক্রবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৭১-এ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, মেধার চর্চা করতে হবে, জ্ঞানভিত্তিক রাজনীতি করতে না পারলে পৃথিবীতে টেকা যাবে না। যে কেমন একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যে ৭১-কে একটু পেছনে রাখা, আমার মনে হয় এটা আরেকটা ওই ষড়যন্ত্রী অংশ যেখানে মূল ইতিহাস থেকে জাতিকে দূরে সরিয়ে দেওয়া, যে আরেকটি ইতিহাস বিকৃতির একটা, এটার কোনো নেই, আপনার প্রমাণ নেই, কিন্তু আমার কাছে এটা মনে হয়েছে। এই বিষয়টা থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের যে মূল ইতিহাস, আমাদের যে ইতিহাস দিয়ে আমরা আজকে এই স্বাধীন বাংলাদেশ, আজকে যে ইতিহাস দিয়ে আজকে আমরা এই ২৪-এর ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আবার নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই ইতিহাস যেন কেউ বিকৃত না করে। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারকে আহ্বানও জানান মির্জা ফখরুল। প্রতিটি কথা আমাদের এখন মেপে কথা বলা দরকার। আমরা এমন কোনো কথা বলবো না যা আমাদের এই যে বিজয় সেটাকে নষ্ট করে দেয়, অর্জন নষ্ট করে দেয়। আপনারা দেখছেন যে আজকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। ভারতে আশ্রয় নিয়ে সে তার মতো কাজ করছে। সে লন্ডনে একটা মিটিংও করেছে, মধ্যে ডিজিটালি সে অ্যাক্টিভ, সে তার কাজ করছে আবার ঋত ক্ষমতাকে ফিরে পাওয়ার জন্য। তা আমাদেরকে তখন অ্যাক্টিভ হতে হবে যাতে করে আমরা তাদেরকে প্রতিহত করতে পারি। তারা যেন ফিরে আসতে না পারে, সেটা কিভাবে হবে? সেটা একদিকে যেমন একটা ঐক্য, জনগণের দৃঢ় ঐক্য, একমাত্র ঐক্য, অন্যদিকে আপনার মেধা দিয়ে আপনাকে আগে জিততে হবে। আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সংস্কার হবে একটি চলমান প্রক্রিয়া, দিন তারিখ দিয়ে এটি শেষ করা যাবে না। এই সংস্কারের কথা বলে যদি নির্বাচনটাকে বিলম্ব করা হয়, তাহলে এই সরকারের জন্য খারাপ খবর বয়ে আনবে, এদেশের জনগণও ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচনের রোডম্যাপ দেন, জনগণ যখন রোডম্যাপ দেখবে তখন জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে। আর নির্বাচনমুখী হইলে এদেশে কোনো ষড়যন্ত্র এদেশে করা সম্ভব হবে না। আলোচনায় বিএনপি নেতারা বলেন, পাক বাহিনীর ইচ্ছা ছিল এদেশের মেধামননকে শেষ করে দেবার, কিন্তু পারেনি। তেমনি পতিত সরকারও চেয়েছিল বিএনপি শেষ করার, কিন্তু ব্যর্থ হয়ে পালিয়ে গেছে। এখান থেকে শিক্ষা নিতে হবে যে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এখান থেকে আমাদের একটি বুদ্ধিবৃত্তিক জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য, বৈষম্যহীন একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য যথেষ্টভাবে আমাদের কর্মসূচি নিতে হবে। আমি আজকে নতুন প্রজন্মকে আমি তাদের কাছে আবেদন জানাবো, একজন শিক্ষক হিসেবে আবেদন জানাবো, তোমরা ক্লাসরুমে ফিরে যাও, ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার জন্য তোমরা আগে নিজেদের তৈরি করে তোমরা বৃহত্তর জীবনে ফিরে আসো। অবশ্যই তোমরাই এই দেশ পরিচালনা করবে। আমরা আশা করব যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, যে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করেছি, আমরা তার দ্বার প্রান্তে উপনীত হয়েছি। আমরা আশা করব বর্তমান সরকার অতি অল্প সময়ের মধ্যেই গণতন্ত্র এবং ভোটাধিকার অর্জনের জন্য
একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন। আজকে যদি আমরা আবার সেই পুরনো ঐতিহ্য ফিরিয়ে না আনতে পারি, সেই সব বুদ্ধিজীবীদেরকে ফিরিয়ে আনতে না পারি, যাদেরকে আমরা শ্রদ্ধা করতে পারি, যাদেরকে ভালোবাসতে পারি, তেমন মানুষ যদি না আসে, তাহলে আমি এই সমাজের খুব বেশি ভালো কিছু লক্ষ্য করি না। গণতন্ত্রকে সংস্কৃতিতে পরিণত না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান বিএনপি নেতারা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সাথে সফররত তুরস্ক ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের 16 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেছেন। শুক্রবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠক শেষে দলের স্থায়ী কমিটি ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রতিনিধি দলের সাথে বাংলাদেশের বর্তমান বিচার ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। এ সময় প্রতিনিধি দল তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। স্বৈরাচারী সরকারের যে সকল নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়েছেন তাদের ফিরিয়ে এনে কিভাবে বিচার করা যায় সে বিষয়েও তারা জানতে চেয়েছেন। আমির খসরু মাহমুদ বলেন, স্বৈরাচার সরকার যারা এতগুলো মানুষের প্রাণহানি ঘটিয়েছে তাদের বিচার প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়েছে। তিনি বলেন, দেশের বিচার ব্যবস্থা ঠিক না থাকলে অন্য কিছু ঠিক থাকার কোনো উপায় নেই। যারা এই স্বৈরাচারের সাথে একত্রতা দেখিয়ে একসাথে কাজ করে এতগুলো লোকের প্রাণহানি ঘটিয়েছে, অনেকটা টার্কিত হয়েছে। আপনারা জানেন আর্দোগানের পরে যে একটা বিশাল অংশ ওদের দেশের যারা এই চক্রান্তের সাথে জড়িত ছিল, আর আমাদের বেলায় যারা স্বৈরাচারের সাথে জড়িত ছিল, তো কিছু কিছু জায়গায় তো মিল আছে। ওখানে অনেক লোক পালিয়ে গেছে, ওখানে রাজনৈতিক নেতারা পালিয়েছে, সরকারি কর্মকর্তারা পালিয়েছে। তাদের অভিজ্ঞতা বাংলাদেশের আগামী দিনে আমরা কিভাবে এটাকে মোকাবেলা করতে পারি, এগুলো আলোচনা হয়েছে। নিজেদের সংস্কারের রূপরেখা না দিয়েই কেমন করে নির্বাচনী রোডম্যাপ চাইছে রাজনৈতিক দলগুলো, এমন প্রশ্ন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসানের। তিনি জানান, দেশে নির্বাচন হতেই হবে, তবে সেটির তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, রাজনীতিবিদরা দেশ সংস্কার করলে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় আসতে হতো না, এমনকি রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের দাবিও করত না। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। শব্দ দূষণ রোধে সচেতনতা তৈরি ও গাড়ি চালকদের প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করে গুলশান সোসাইটি। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা জানান, শব্দ দূষণ রোধে চলতি মাসেই বিধিমালা জারি করবে সরকার। 1.5 থেকে 2 বছরের মধ্যেই শব্দ দূষণ নিয়ন্ত্রণে আনার পরিকল্পনার কথাও জানান তিনি। এখন হর্ন বাজানো বন্ধ করতে গেলে বললে আপনারা যারা গাড়ি চালান আপনারা বলেন যে রিক্সা আছে, সামনে রিক্সা এসে পড়ে, মানুষ এসে পড়ে, তো হর্ন না দিয়ে কি করব? পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, নির্বাচনের আগে জনগণ অন্তর্বর্তী সরকারকে সংস্কারের দায়িত্ব দিয়েছে, পাশাপাশি ফ্যাসিবাদের বিচারের বিষয়টিও রয়েছে সরকারের সামনে। তারা একটা রূপকল্প কি এখনো পর্যন্ত আমাদেরকে দিয়েছে? তারা যে আমাদের কাছ থেকে বলছে যে ম্যাপ দিতে হবে, এই করতে হবে, রোড ম্যাপ করতে হবে, তারা কি একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছে যে এই সমস্যাগুলোর তারা কি করে সমাধান করবে? আজকে ওনারা বলছেন যে সংস্কার ওনারাই সবচেয়ে ভালো করতে পারবেন, সেটাই তো গণতান্ত্রিক দেশের কথা, কিন্তু ওনারা করেননি কেন তাহলে 53 বছর? তাহলে কেন আমাদেরকে আজকে আমাদের কাজ ছেড়ে এসে দায়িত্ব নিতে হচ্ছে? আমরা তো আমাদের কাজ বেশ আনন্দের সাথে, সফলতার সাথেই করছিলাম। আপনি দেখাতে পারবেন যে উপদেষ্টা পরিষদে এমন কেউ আছে যারা যার যার কাজে সফল ছিল না? তাহলে আমাদেরকে কেন এই দায়িত্বটা নিতে হলো? একটা নির্বাচনের দিকে যেতেই হবে এই দেশকে, এবং এটাই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারেরও একটা বড় প্রাধান্য। সেরকমভাবে সংস্কারও তো একটা বড় প্রাধান্য। সংস্কারের কথা তো আমরা বলিনি, জনগণের কাছ থেকেই তো উঠে এসেছে। আমাদেরকে বিচারও করতে হবে, সেটাও তো করতে হবে। এখন যারা নির্বাচিত তারা ছাড়া যখনই অন্য কেউ ক্ষমতায় আসে বা দায়িত্বে আসে, তারা কেন দায়িত্বে আসলো, এটারও তো একটা বিশ্লেষণের প্রয়োজন। এ সময় ভারতের সাথে সম্পর্ক প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা বলেন, অভ্যুত্থানের চেতনা অনুযায়ী সম্পর্ক চলমান থাকবে। ভারতের সাথে আমরাও বারবার বলেছি যে আমরা সম্পর্ক উন্নয়ন করতে চাই, ভারতও বলেছে যে তারা সম্পর্ক উন্নয়ন করতে চায়, এবং বাংলাদেশের একটা গণ অভ্যুত্থান এটাকে অস্বীকার করে এই পারস্পরিক সম্পর্ক এগিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। এখন গণ অভ্যুত্থানের বিষয়টা যখন তারা বিবেচনায় নিয়েছে এবং স্বীকার করছে, এবং তারা এটাও বলছে যে অনেক রাজনৈতিক বক্তব্য তারা আগের মতন করে আর মানছে না, আমি মনে করি যে সম্পর্ক উন্নয়নের একটা ক্ষেত্র তৈরি হয়েছে। পরিবেশ ও বায়ু দূষণ রোধে কার্যক্রম চলমান আছে বলেও জানান উপদেষ্টা। মালিকদের সাথে রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম জানিয়েছেন, কিছু মানুষ জুলাই বিপ্লবের কথা ভুলে গিয়ে ব্যক্তি স্বার্থে চাঁদাবাজি ও সিন্ডিকেট সহ তদবির বাণিজ্যে ব্যস্ত হয়ে পড়েছে। রাষ্ট্রপতির সাবেক সামরিক সচিব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ডক্টর আমিনুল করিম রুমি জানিয়েছেন, যে কোনো সময় দেশে অঘটন ঘটে যেতে পারে, এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ ফোরাম আয়োজিত এক প্রীতি সমাবেশে এসব কথা বলেন তারা। ফোরামের সভাপতি নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে জুলাই বিপ্লবে চাঁপাইনবাবগঞ্জের শহীদ পরিবারের সদস্যদের গৌরব স্মারক তুলে দেন অতিথিরা। সেই সাথে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রকৌশলী, বিজ্ঞানী, শিক্ষক ও সাংবাদিকদের হাতেও ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এর আগে আলোচকরা বলেন, দেশে যখন সংস্কার চলছে তখন উত্তক্ত করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টায় ষড়যন্ত্রকারীরা। চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের পিছিয়ে পড়া জেলার সমন্বিত উন্নয়ন না হলে দেশের অগ্রগতি হোঁচট খাবে বলে উল্লেখ করেন ডক্টর আমিনুল করিম রুমি। সমন্বয়ক সার্জিস আলম বলেন, ব্যক্তি স্বার্থে কিছু মানুষ জুলাই বিপ্লবের কথা ভুলতে বসেছে। আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষ এখন জুন 5 থেকে শুরু করে অগাস্ট 5 এই সময়টা ভুলে যেতে বসেছি। এই বাংলাদেশ যে গতিতে, যেভাবে, যেদিক দিয়ে যাওয়া প্রয়োজন, আমাদেরই অনেকের দ্বারা এই পথটা বাধাগ্রস্ত হয়। আমরা সকলে আমাদের জায়গা থেকে একে দোষ দেই, ওকে দোষ দেই, এ চক্রান্ত করছে, ও চক্রান্ত করছে বলি, কিন্তু আমাদের অনেকেই এই সিস্টেমগুলো যে কারণ দিয়ে বাধাগ্রস্ত হয় সেই কারণগুলো সৃষ্টি করছি। আমাদের অনেকে আমরা সিন্ডিকেট চালাচ্ছি, আমাদের অনেকে আমরা চাঁদাবাজি করছি, আমাদের অনেকেই নিজের ভালোর জন্য আরেকজনের ক্ষতি হোক কিংবা না হোক সেটা চিন্তা না করে নিজের ভালোর জন্য যেখানে প্রয়োজন সেখানে সুপারিশ নিয়ে এক ঘর থেকে আরেক ঘর, এক দরজা থেকে আরেক দরজায় দৌড়াচ্ছি। বাংলাদেশে 2023 সালে আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসবাদের কোনো ঘটনাই ঘটেনি। তবে ওই সময় আওয়ামী লীগ সরকার প্রায় রাজনৈতিক বিরোধিতাকে সন্ত্রাসবাদ বলে চালিয়েছে। গেল বছর সন্ত্রাসবাদ ও এর প্রতিরোধে আওয়ামী লীগ সরকারের তৎপরতা নিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্র। কান্ট্রি রিপোর্টস অন টেরোরিজম 2023 বাংলাদেশ শীর্ষক প্রতিবেদনে বিগত সরকারের আমলে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর কিছু অংশের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগও উঠে এসেছে, এমনকি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উল্লেখ আছে। প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালে পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় 2 সেনা সদস্য নিহত হয়। বাংলাদেশের সরকার ওই হামলার জন্য সন্ত্রাসী গোষ্ঠী কুকি চীনকে দায়ী করে। এছাড়া প্রতিবেদনে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়টি উঠে আসে। বিগত সরকার এই আইনের কিছু ধারা ফিরিয়ে আনে, ফলে পুলিশ সহজেই সরকারের সমালোচকদের গ্রেফতারের ক্ষমতা পেয়েছিল। এদিকে বাংলাদেশের নিরাপত্তা পরিষেবার সক্ষমতা বাড়াতে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এমনটি জানান হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কিরবি। বাংলাদেশে হিন্দু এবং সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কিরবি বলেন, বাংলাদেশকে খুবই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত জরুরি বলেও মনে করে মার্কিন প্রশাসন। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতে মিথ্যাচার করে বিদেশি বন্ধুদের বিভ্রান্ত করার চেষ্টা করছে একটি শক্তি। সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জামাতের কর্মী সভায় তিনি কথা বলেন। আমির বলেন, দেশের হিন্দুদের উস্কানি দেওয়া হয়েছিল, যারা উস্কানি দিয়েছে তাদের উপযুক্ত জবাব দিয়েছে হিন্দুরা। সবকিছুকে ভুল প্রমাণ করে সবাই আরও ঐক্যবদ্ধ হয়েছে। এ সময় দেশে নারী পুরুষকে সমান মর্যাদা এবং শান্তির বাংলাদেশ গড়ার কথাও জানান ডাক্তার শফিক। পূর্ণ করার জন্য মিথ্যা গল্প সাজিয়ে বিদেশি বন্ধুদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। অবশ্য পদে পদে তাদের সমস্ত ষড়যন্ত্র শয়তানি ধরে পড়ে যাচ্ছে। মানুষ এখন ঘুমে নয়, সজাগ। আর এই জাতি বিশেষভাবে এখন সজাগ। তারা এই ইতিবাচক পরিবর্তনকে, অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য দফায় দফায় অনেক কাণ্ড ঘটিয়েছে। তারা জুডিশিয়াল কু করতে চেয়েছিল, আল্লাহ ব্যর্থ করে দিয়েছে। তারা আনসার কাণ্ড ঘটিয়ে কু করতে ছিল, আল্লাহ ব্যর্থ করে দিয়েছে। বিডিআর সদস্যদের নাকে গরম পানি দিয়ে ও উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিক শক দিয়ে লোমহর্ষক নির্যাতন করা হয়েছে। সেই সাথে কালো আইনের মাধ্যমে শাস্তি দেওয়ার অভিযোগ তুলেছেন কারামুক্ত সাবেক সৈনিকরা। বিডিআর সদস্যরা বিদ্রোহী নয়, শেখ হাসিনার ষড়যন্ত্রের শিকার বলছেন তারা।
রিপোর্ট ফররুখ বাবুর। চাল ডাল কর্মসূচিকে কেন্দ্র করে 2009 সালের ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে নারকীয় হত্যাকাণ্ডের শিকার হন 57 সেনা কর্মকর্তা। এরপরই শুরু হয় বিডিআর সৈনিকদের গ্রেফতার, বদলে দেওয়া হয় সীমান্ত রক্ষায় দীর্ঘদিন কাজ করা বাহিনী বাংলাদেশ রাইফেলস বা বিডিআরের নাম। সেসব ঘটনার বর্ণনা তুলে ধরতে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে কারা নির্যাতিত বিডিআর সদস্য ও তাদের সন্তানরা। সাবেক সৈনিকদের অভিযোগ, মানবাধিকার লঙ্ঘন করে তাদের ওপর চালানো হয় নির্যাতন। জানান, মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য নির্যাতন চালিয়ে কারাগারে হত্যা করা হয় 47 জনকে। নাকে গরম পানি, চোখে গরম পানি, আয়ু পথের ডিম, ডিল মেশিন দিয়ে ছিদ্র এবং চোখ দিয়ে বান্ধা, গামছা দিয়ে বান্ধে তাদেরকে রুমের ভিতরে পানির ভিতরে ইলেকট্রনিক শর্ট দিয়ে ওদেরকে বসা রাখিছে। এরকম নির্যাতন করেছে। বিডিআর আইনে কেউ অপরাধ করলে সর্বোচ্চ 7 বছর কারাদণ্ডের বিধান থাকলেও অনেকে কারাবন্দী 16 বছর ধরে। তাদের দ্রুত জামিনের ব্যবস্থা করার দাবি জানান পরিবারের সদস্যরা। বিডিআর এর আইন থাকা অবস্থাতে সিভিলিয়ান কোনো মামলা হয় না একটা সৈনিকের বিরুদ্ধে, সেটার বাইরে গিয়েও 2টা মামলা করা হয়েছে এবং তাদেরকে সিভিলিয়ান না করে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা যত চার্জশিট দায়ের করে 5 আগস্টের পরে যেই সকল ফ্যাসিস্টরা জামিন পাইছে, কিন্তু আমাদের বিডিআর সদস্যরা জামিনের শুনানি করতে পারে না। এই বাধাটা কোথায়? কেন আমাদের বিচারক অসুস্থ হয়ে যান? এই বিষয়গুলো আমাদেরকে পরিষ্কার করা উচিত। পিলখানা হত্যা মামলার পুনঃতদন্ত ও বিডিআর নাম ফিরিয়ে আনার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। অমর এ পংক্তির রচয়িতা কবি হেলাল হাফিজ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার বেলা 2:30টার দিকে তাকে বিএসএমইউ হাসপাতালের মৃত অবস্থায় আনা হয় বলে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজাউর রহমান। করোনাকালীন সময় থেকেই নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন কবি। তার প্রথম নামাজে জানাজা হবে শনিবার সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবে। বাংলা একাডেমিতে দ্বিতীয় নামাজে জানাজা হবে 11টায়। পরে নিজ গ্রাম নেত্রকোনায় তাকে দাফন করার কথা রয়েছে। 1986 সালে প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জলে দিয়েই মানুষের হৃদয়ে আসন করে নেন হেলাল হাফিজ। লড়াই, সংগ্রাম, প্রেম, বিরহ, দ্রোহে যাপিত জীবনের পরতে পরতে স্পর্শ দিয়ে গেছেন এই কবি। দীর্ঘ বিরতি দিয়ে 2012 সালে যে জলে আগুন জলে কাব্যগ্রন্থের কবিতার সঙ্গে কিছু কবিতা যুক্ত করে প্রকাশ করা হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ কবিতা 71। সর্বশেষ 2019 সালে প্রকাশ হয় তৃতীয় কবিতার বই বেদনা কি বলেছি কেদোনা। এত কম কবিতা লিখে এত খ্যাতি পাওয়ার নজির বাংলা সাহিত্যে নেই। 2013 সালে বাংলা একাডেমি পুরস্কার পান কবি হেলাল হাফিজ। ঠিকভাবে কথা বলতে পারতেন না এবং তিনি হাঁটতে পারতেন না ঠিক মতো, তো তার শরীরের বেশ নাজুক অবস্থায় চলে যায়। তো বহুবার তাকে তাগাদা দেওয়া হয় যে আপনি হসপিটালে অ্যাডমিট হন, কিন্তু তিনি রাজি হননি। তিনি বারবার বলেছেন যে আই ওয়ান্ট টু কুইট। তো একাকিত্ব এবং শরীরের করুণ পরিণতি তাকে এই ধরনের কথাবার্তা বলতে বাধ্য করে, যেটা আমাদেরকে তখন থেকেই ব্যথিত করছিল। কিন্তু শেষমেশ আজকে দুপুরে তিনি ওয়াশরুমে পড়ে যান এবং তিনি মাথায় আঘাত পান। তো তৎক্ষণাৎ অন্যান্য হোস্টেলের মেম্বার যারা ছিলেন তারা অ্যাম্বুলেন্সে করে পিজি হাসপাতালের এমার্জেন্সিতে নিয়ে আসেন এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বৈরাচারী সরকারের ভুল কূটনীতির কারণে রোহিঙ্গা সংকটের সমাধান হয়নি বলে মন্তব্য করেছেন সেমিনারের বক্তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, সাবেক সরকারের প্রভাবশালী একজন ব্যক্তির ব্যক্তিগত লাভের কারণে রোহিঙ্গাদের বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক বলা হতো। এটা কোনোভাবেই ঠিক হয়নি জানিয়ে তারা বলেন, রোহিঙ্গাদের রোহিঙ্গা নামে পরিচয় দেওয়া উচিত। বক্তাদের কেউ রাখাইন আর্মির সাথে সরকারের যোগাযোগের উপর জোর দেন। তারা বলেন, রোহিঙ্গাদের শিক্ষা ও প্রশিক্ষণ নিয়ে উপযোগী করে গড়ে তুলতে হবে যাতে তারা নিজেরাই নিজেদের অধিকার আদায় করতে পারে। সংকট সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো বেশি করে সম্পৃক্ত করার কথা বলেন বক্তারা। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করতে মোদির প্রতি আহ্বান জানিয়েছেন
বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিকেলে নাটোরে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। দুলু বলেন, শেখ হাসিনা ভোট চুরি, মানুষ হত্যা করে ক্ষমতা আঁকড়ে থাকা ছাড়া কিছুই পারে না। সুযোগ পেলে শেখ হাসিনা মোদির ক্ষমতা কেড়ে নিতেও পিছপা হবে না বলেও মন্তব্য করেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ভারতের মানুষ আপনাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছে। আপনাদের কাছে আমাদের বাংলাদেশের মানুষের আহ্বান, বাংলাদেশের মানুষের অনুরোধ, আপনাদের যদি শেখ হাসিনা খুব পছন্দ হয়, শেখ হাসিনাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বানাবেন। বানাবে দেখেন শেখ হাসিনা কিভাবে ভোট চুরি করে, কিভাবে মেকানিজম করে, মানুষকে হত্যা করে, জোর করে কিভাবে ক্ষমতা থাকতে হয়, শেখ হাসিনার বিকল্প আর কেউ নাই পৃথিবীতে। জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠনের দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, কাউন্সিলের পরামর্শ নিয়ে দেশের গণতান্ত্রিক বন্দোবস্ত করতে হবে। দেশের জাতীয় নিরাপত্তা নানান কারণে হুমকির মুখে উল্লেখ করে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। বিকেলে খুলনা প্রেস ক্লাবে মিলনায়তনে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার গণসংলাপে তিনি এসব কথা বলেন। নরসিংদী আন্তজেলা বাস মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধার ব্যক্তিগত অফিস ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন ভূঁইয়ার বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক প্রায় 1 ঘণ্টা অবরোধ করে রাখে পরিবহন শ্রমিক নেতাদের একাংশ। এ সময় সড়কে যান চলাচল বন্ধ থাকায় নরসিংদীর শাহী প্রতাপ মোড় এলাকায় অন্তত 10 কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। শুক্রবার বিকেলে সদরের শাহী প্রতাপ এলাকায় জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের বাড়িঘর ও সন্ধ্যা 6টার দিকে দুর্বৃত্তরা সমিতির সভাপতির অফিস ভাঙচুর করলে সড়কে ট্রাকের ব্যারিকেড ফেলে অবরোধ করে পরিবহন শ্রমিকরা। রাত 8টার দিকে শ্রমিক নেতাদের সিদ্ধান্তে সড়কের অবরোধ সরিয়ে নেয় শ্রমিকরা। রাত 8:30 থেকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের গোল্ডেন জুবিলি ও গ্র্যান্ড রিইউনিয়ন। শুক্রবার সকাল 1টা থেকে রাত 9টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল প্লে গ্রাউন্ডে এই উদযাপন হয়। এর আগে 7 ডিসেম্বর শুরু হয় সপ্তাহব্যাপী আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নিয়াজ আহমেদ খান। উদ্বোধনী বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক প্রফেসর ডক্টর সৈয়দ আবুল কালাম আজাদ। বিশেষ বক্তা ছিলেন মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ শরীফুল আলম। সম্মানিত অতিথি ছিলেন আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অধ্যাপক ডক্টর ABM শহীদুল ইসলাম। দিনব্যাপী আয়োজনে ছিল সাংস্কৃতিক আয়োজন, আজীবন সম্মাননা, পুরস্কার বিতরণ ও রাফেল ড্র। অনুষ্ঠানে মার্কেটিং বিভাগের শিক্ষক, অ্যালামনাইয়ের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন। আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের আন্দোলনে অংশ নিতে গিয়ে যারা জীবন দিয়েছেন, পঙ্গু হয়েছেন, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, তারা জাতীয় বীর। ময়মনসিংহের ধোবাউড়ায় বাস স্ট্যান্ডে উপজেলা বিএনপির কার্যালয়ে বিপ্লবে আহত ও তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আহতদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গৌস বলেছেন, বিএনপি ক্ষমতায় না থাকলেও দেশের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও করবে। দুপুরে নিজ বাসভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে ডেউটিন বিতরণের সময় তিনি কথা বলেন। বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন হয়েছে। এ উপলক্ষে ফরিদপুর শহরের কামালপুরে ময়জুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল সহ অন্যরা এতে বক্তব্য রাখেন। বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের পশ্চিম কান্দাইল মাওলানা আব্দুল হাই খান সাহেবের বাজার প্রাঙ্গণে। দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয় অ্যাসোসিয়েশন অব ময়মনসিংহ এক্স ক্যাডেটস, ফ্রি মানবতা ও
12 রিভার্স নামের দুটি সংগঠনের উদ্যোগে। এতে প্রায় 1600 রোগীকে বিভিন্ন রোগের সেবা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। সুগার মিলের ডোঙ্গায় আগ ফেলার মধ্য দিয়ে ঠাকুরগাঁও সুগার মিলের 67তম মাড়াই মৌসুম শুরু হয়েছে। উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। সদস্য সন্তানদের শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ TMGB। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এসব বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান মোহাম্মদ সবুর খান। অনুষ্ঠানে প্রাক প্রাথমিক সহ 41 শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। উপস্থিত ছিলেন বাক্যর সভাপতি তানভীর ইব্রাহিম, স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের MD মোহাম্মদ জহিরুল ইসলাম ও ফ্রন্টেক লিমিটেডের MD রেদওয়ান ফেরদৌস সহ অন্যরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ফুটবল টুর্নামেন্ট হয়েছে সাভারে। পৌর এলাকার মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টে বিকেএসপি দল সাভার কলমা নবীন সংঘকে 2-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টের উদ্যোক্তা সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ সহ অন্যরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। এবার খেলার সংবাদ। দশম ঢাকা ব্যাংক বিজয় দিবস কাপ গলফ টুর্নামেন্ট 2024-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হলো আজ। আর্মি গলফ ক্লাবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এই টুর্নামেন্টে 787 জন গলফার অংশগ্রহণ করেন। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ মাসুদ রাজ্জাক চ্যাম্পিয়ন হয়েছেন। ভেটেরান বিভাগে অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন AM শাহানুল ইসলাম, সিনিয়র বিভাগে অবসরপ্রাপ্ত কর্নেল নুরুসামা, লেডিজ বিভাগে মিসেস মৌসুমী আনাম ও জুনিয়র বিভাগে মাস্টার খান ফাহান আহমেদ বিজয়ী হয়েছেন। পুরস্কার বিতরণ শেষে সেনাবাহিনী প্রধান বলেন, এ ধরনের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা সহ টুর্নামেন্ট কমিটির সদস্য, খেলোয়াড় ও অন্যরা উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ শেষে হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাকিবের বোলিং অ্যাকশনে ত্রুটি পেয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। বোলিং অ্যাকশন ঠিক করে আবারও পরীক্ষা দিতে হবে তাকে। সে পর্যন্ত ইংল্যান্ডের কোনো ঘরোয়া লিগে খেলতে পারবেন না সাকিব। বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হয় টাইগার ক্রিকেটারকে বরখাস্ত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ECB। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, বোলিং অ্যাকশনে পাশ না করা পর্যন্ত ECBর আয়োজিত কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে বল হাতে নিতে পারবেন না সাকিব। সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে এক ম্যাচে খেলার সময় সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা। এরপর নিজেকে প্রমাণ করার জন্য সাকিবকে দিতে হয় পরীক্ষা। এ মাসের শুরুতে সাকিবের বোলিং অ্যাকশনের পরীক্ষা নেয় লাভবরো ইউনিভার্সিটি, কিন্তু বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সে পরীক্ষায় পাশ করতে পারেননি। বোলিংয়ের অধিকার ফিরে পেতে সাকিবকে আবারও পরীক্ষা দিতে হবে। ICCর বেঁধে সর্বোচ্চ 14 ডিগ্রি কনুই ভাঁজ করার মাত্রা অতিক্রম করায় নিষিদ্ধ হলেন সাকিব। 10 ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে সাকিবের নিষেধাজ্ঞা। বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে বাংলাদেশ ঘুরে গেল ICC চ্যাম্পিয়ন্স ট্রফি। 5 দিনের সফরের শেষ দিনে মিরপুর স্টেডিয়ামে প্রদর্শনী হয় ট্রফিটির। তবে অনূর্ধ্ব 19 দলের কালাম সিদ্দিকী ছাড়া আর কোনো ক্রিকেটার ট্রফিটি দেখতে আসেননি। ছিলেন না জাতীয় দলের সাবেক কোনো ক্রিকেটারও। বিসিবির দুজন পরিচালক ট্রফির সাথে ছবি তোলেন। বাংলাদেশ থেকে ট্রফিটি যাবে দক্ষিণ আফ্রিকায়। মানিক মাহমুদের রিপোর্ট। গত 16 নভেম্বর পাকিস্তান থেকে বিশ্ব ভ্রমণ শুরু হয় ICC চ্যাম্পিয়ন্স ট্রফির। পাকিস্তানের কয়েকটি শহর ঘুরে আফগানিস্তানে যায় ট্রফিটি। 9 ডিসেম্বর আসে বাংলাদেশে। কক্সবাজারে সমুদ্রবিলাস শেষে ফেরে ঢাকায় থাকে 2 দিন। শেষ দিনে মিরপুর স্টেডিয়ামে ক্রিকেটার, সংগঠক, বিসিবি ও গণমাধ্যম কর্মীদের জন্য ট্রফিটির প্রদর্শনী হয়। যদিও ট্রফির প্রতি খুব একটা আগ্রহ দেখা যায়নি ক্রিকেটারদের। বিসিবির 2 পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও ইফতেখার রহমান মিঠু আসেন অতিথি বরণে। জাতীয় দল ওয়েস্ট ইন্ডিজ সফরে, অন্যরা এনসিএল খেলতে সিলেটে। নারী দলের ক্রিকেটারদেরও ট্রফি দর্শনে ছিল অনীহা। দেখা যায়নি কোনো সাবেক খেলোয়াড়কেও। ক্রিকেটারদের প্রতিনিধি হয়ে মুখ রক্ষা করেছেন অনূর্ধ্ব 19 এশিয়া কাপ জয়ী দলের কালাম সিদ্দিকী।
আমরা আমাদের প্রসেসটার ভিতরে থাকার চেষ্টা করছি এবং আমরা নতুন নতুন স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে আমাদের যারা কোচ আছেন তাদের কাছ থেকে হেল্প নিচ্ছি। মাত্র 2 দিন আগে আমরা এসেছি, তো সবাই সবার বাসায় একটু রেস্ট দিয়েছে, তো সবাই রেস্টে গেছে। আর অনেকে আমাদের প্লেয়ার বিভিন্ন খেলাতে আছে, যেমন NCL এ আছে, তো এর জন্য আসতে পারিনি। একমাত্র আমি ঢাকায় ছিলাম দেখে আসতে পারছি। স্টেডিয়ামের প্লাজায় বেলা 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত ট্রফিটি উন্মুক্ত থাকার কথা থাকলেও দুপুর 1:30টার দিকেই তা বিসিবিতে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশ থেকে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ভারত ঘুরে বিশ্ব ভ্রমণে থাকা ট্রফিটি আগামী 27 জানুয়ারি ফিরবে পাকিস্তানে। ট্রফি বিশ্ব ভ্রমণ করলেও পাকিস্তানে গিয়ে ভারতে না খেলতে চাওয়ায় টুর্নামেন্ট হবে কিনা তা নিয়ে আছে সংশয়। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। একাত্তরকে পেছনে ফেলার প্রবণতা ও ইতিহাস বিকৃতি বলেছেন মির্জা ফখরুল। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান। রাজনৈতিক দলগুলো সংস্কারের রূপরেখা ছাড়া কিভাবে নির্বাচনী রোডম্যাপ? প্রশ্ন রিজওয়ানার। বিপ্লব ভুলে চাঁদাবাজি সিন্ডিকেট তদবির বাণিজ্যের অভিযোগ সার্জিসের। রাজনৈতিক বিরোধিতাকে সন্ত্রাস বলে চালিয়েছে আওয়ামী লীগ সরকার। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন। অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র। বিডিআর সদস্যদের উল্টো করে ঝুলিয়ে নাকে গরম পানি ও ইলেকট্রিক শকে নির্যাতনের বর্ণনা। বিদ্রোহ নয়, শেখ হাসিনার ষড়যন্ত্রের শিকার তারা। প্রেম দ্রোহের কবি হেলাল হাফিজের প্রথম জানাজা কাল সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবে। শিল্পী পাপিয়া সারওয়ারকে বনানীতে দাফন। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ। শুভরাত্রি।